বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নবোদন বইয়ের উপর পঞ্চম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আরও আমি 4টি ক্লাস নিয়েছি। ওই ক্লাসগুলোতে নবোদন বই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমি তোমাদেরকে হাতে কলমে একটি অঙ্ক করাবো। আজকে যে অঙ্কটি করাবো এটা হচ্ছে 3 ঘোড়া নবোদন বই। তোমরা হয়তো ইতিমধ্যে সবাই বই কিনে ফেলেছ, আর যারা বই কিনোনি তারা অবশ্যই বই সংগ্রহ করে নেবে। আর যারা দ্বাদশ শ্রেণীতে আছো, তোমরা দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে অঙ্কগুলো তোমাদের করানো হয়নি ওই অঙ্কগুলো করার চেষ্টা করবে। আর আমরা দ্বিতীয় পত্রেরও ক্লাস নিব। এখন থেকে আমি প্রতি রবিবারে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্লাস নিব এবং প্রতি বুধবারে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাস নিব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো লক্ষ্য করবে। এখন আমি প্রথম পত্র ক্লাসের নবোদন বইয়ের উপর যে ক্লাসটি নিচ্ছি এটি হচ্ছে 3 ঘোড়া নবোদন। 3 ঘোড়া নবোদন বইয়ের অঙ্ক কীভাবে করতে হয় এটা তোমাদেরকে আমি এখন হাতে কলমে দেখাবো। আজকে আমি যে অঙ্কটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এটা হয়তো এক একজন এক এক বই ফলো করতেছো বা এক এক লেখকের বই তোমাদের সংগ্রহে আসছে। এই ক্ষেত্রে তোমরা যে বই সংগ্রহ করো না কেন, তোমাদের বইয়ের পিছনে বা অধ্যায়ের পিছনে তোমরা বোর্ডের কোশ্চেনগুলো পাবা। আজকে আমি যে অঙ্কটা করাচ্ছি তোমাদেরকে, এই অঙ্কটা রাজশাহী বোর্ডে 2019 সালে এসেছে। রাজশাহী বোর্ডে 2019 সালে এসেছে। তোমরা যারা ক্লাসটা ফলো করতেছো, তোমরা ক্লাসটা আপাতত পোজে চাপ দিয়ে তোমরা বইটা কাছে নিয়ে আসো এবং বইটা খুলে এই রাজশাহী বোর্ড 2019-এর অঙ্কটা বের করো। অঙ্কটা বের করার পর আবার তোমরা ক্লাসটা লক্ষ্য করো। তা আমি আশা করবো তোমরা এখন বইটি সবাই খুঁজে বের করে নিবা, তারপরে আবার ক্লাস শুরু করবো। ইতিমধ্যে হয়তো তোমরা বইটা খুলে ফেলেছো। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তোমরা খেয়াল করো, অঙ্কটা ছিল এরকম: মিস্টার মনির 2018 সালের মার্চের 1 তারিখে হাতে নগদ 20,000 টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত 5,700 টাকা। তা তোমরা ক্রেডিট উদ্ধৃত এবং ডেবিট উদ্ধৃত এই সম্পর্কে নিশ্চয়ই সম্যক ধারণা আছে। ডেবিট উদ্ধৃত মানে হচ্ছে হাতে নগদ তার আছে। হাতে নগদ থাকা মানে এটা হচ্ছে ডেবিট পাশে বসবে, যে হাতে নগদ ব্যালেন্স রেডি মার্চের 1 তারিখ ব্যালেন্স বিডি লিখতে পারি বা বিএফ লিখতে পারি। নগদে আসছে কত টাকা? নগদে আসছে 20,000 টাকা। নগদের ঘরে আমরা 20,000 টাকা লিখি। আর ক্রেডিট পাশে 1 তারিখে এটাও ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। তো ব্যাংকে যেহেতু জমাতিরিক্ত আছে, ক্রেডিট উদ্ধৃত আছে, সেহেতু আমরা ক্রেডিট পাশে লিখবো 5,700 টাকা। তাহলে এই ক্ষেত্রে ডেবিট পাশে লেখা মানে বিডি আর ক্রেডিট পাশে লেখা মানে সিডি, এই ধারণাটা ভুল। তাহলে কি দাঁড়ালো? যে প্রথম দিনের যে ব্যালেন্সটা এটা হচ্ছে বিডি বা বিএফ, ব্রড ফরওয়ার্ড বা ব্রড ডাউন। তাহলে নগদে আসছে 20,000, এই জন্য এটা ডেবিট পাশে বসেছে। আর ব্যাংক জমাতিরিক্ত এই জন্য এটা ক্রেডিট পাশে বসেছে। এখন আমরা আগে থেকেই জানি নবোদন বইতে শুধুমাত্র নগদের লেনদেনগুলোই লিপিবদ্ধ হবে এবং ব্যাংকের লেনদেনগুলো। কিন্তু এছাড়া যদি ধারে কোনো লেনদেন থাকে তাহলে ওইটা বা অনগদ লেনদেন নবোদন বইতে লিপিবদ্ধ হয় না, এটা আমরা আগে থেকেই জানি। এখন আমরা দেখি মার্চের 2 তারিখে বলছে নগদে বিক্রয় 12,000 টাকা, যার অর্ধেক সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তাহলে বিক্রয় করলে আমাদের টাকা পাওয়া গেছে। আমরা লিখি মার্চের 2 তারিখ বিক্রয় হিসাব। আমরা বিক্রি করে যে টাকাটা পেয়েছি, যে একটা বিক্রি করা হয়েছিল কত? 12,000 টাকা। তা 12,000 টাকার মধ্যে অর্ধেক আমরা ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি। যেহেতু ওই একই তারিখে ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আমরা নগদের ঘরে হবে 6,000 আর ব্যাংকের ঘরে হবে 6,000। ঠিক আছে? আর যদি বলা হতো যে পরের দিন ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তাহলে এই ক্ষেত্রে 2 তারিখ প্রথম দিন নগদের ঘরে 12,000 হতো, আর পরের দিন কন্ট্রা এন্ট্রি করে
ব্যাংকে জমা দিতে হতো। এরপরে 4 তারিখে বলছে যে মিসেস শান্তার পাওনা 6,000 টাকা। তার মানে শান্তা আমাদের কাছে কত টাকা পাইতো? 6,000 টাকা পাইতো। এই 6,000 টাকা 5% বাট্টা বাদে 50% নগদে এবং 50% চেকে পরিশোধ করা হলো। যেহেতু পরিশোধ করা হয়েছে তাহলে এটা আমাদের কোন পাশে চলে যাবে? ক্রেডিট পাশে চলে যাবে। তাহলে আমরা ক্রেডিট পাশে লিখি মার্চের 4 তারিখ। এটা আমরা প্রদেয় হিসাবে লিখতে পারি অথবা শান্তা হিসাবে লিখতে পারি। প্রদেয় হিসাব অথবা শান্তা হিসাব। কত টাকা পাইতো সে পাইতো 6,000 টাকা। 6,000 টাকার মধ্যে তাই আমরা আগে দেখবো 5% বাট্টায় আসে কত? বাট্টায় আসে 300 টাকা। বাট্টায় আসে 300 টাকা। তার 300 টাকা চলে গেলে বাকি থাকে কত? 6,000 থেকে 300 চলে গেলে থাকে 5,700 টাকা। 5,700 টাকার অর্ধেক আমরা দিয়েছি নগদে আর অর্ধেক ব্যাংকে। তাহলে 5,700 টাকার অর্ধেক হচ্ছে 2,850 টাকা। 2,850 টাকা দিয়েছি নগদে আর 2,850 টাকা দিয়েছি চেকে। চেকের টাকাটা ব্যাংকের থেকে কমবে, এই জন্য আমরা ব্যাংকের ঘরে লিখেছি। তারপর 5 তারিখ দেনাদার ফাহিমের কাছ থেকে 10,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে পাওনা 2% বাট্টায় 4,800 টাকা নগদে এবং অবশিষ্ট টাকা চেকে পাওয়া হলো এবং চেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। যেহেতু দেনাদার ফাহিমের কাছ থেকে আমরা টাকা পেয়েছি তাহলে এটা আমাদের হবে ডেবিট পাশে। আমরা লিখতে পারি প্রাপ্য হিসাব অথবা লিখতে পারি ক্রেডিট হিসাব। যেটাই লিখে নেবেন আমাদের হবে। তার কাছে টাকা পাইতাম কত? টাকা পাইতাম 10,000 টাকা। কিন্তু 10,000 টাকার মধ্যে বাট্টা হচ্ছে 2%। 10,000 টাকার বাট্টা 2% কত আসে? বাট্টা 10,000 টাকা 2% আসে 200 টাকা। বাট্টা হচ্ছে 200 টাকা। 200 টাকা বাদ দিলাম। 10,000 থেকে 200 টাকা এর মধ্যে আমরা নগদে পেলাম কত? 4,800 টাকা। নগদে পেলাম 4,800। তাহলে টোটাল টাকা ছিল 10,000। 10,000 মধ্যে বাট্টা 200 বাদ দিলে থাকে কত? 9,800। 9,800 মধ্যে নগদে পাওয়া গেল 4,800 আর বাকিটা পাওয়া গেল চেকে। চেকটা আমরা ব্যাংকে জমা দিয়েছি, এই জন্য এটা ব্যাংকের ঘরে সরাসরি বসে গেল। আর যদি ব্যাংকে জমা দেওয়া হয়েছে বলা না থাকতো তাহলে এটা পুরো 9,800 আমাদের নগদের ঘরে বসত। তারপর 15 তারিখে স্বীকৃত বিলের মাধ্যমে ক্রয় 5,000 টাকা। স্বীকৃত বিলের মাধ্যমে যদি ক্রয় করা হয় তাহলে তোমরা খেয়াল করবে যে এখানে নগদান হচ্ছে না, হচ্ছে কি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। তাহলে এটা নগদান বইতে আসবে না। কেন আসবে না? কারণ এখানে এটা অনগদ লেনদেন, এখানে আমাদের নগদ টাকার কোনো পরিবর্তন ঘটেনি। 20 তারিখ তালিমের কাছ থেকে 5% বাট্টায় 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো। এখানেও খেয়াল করো যে বাট্টাটা এটা হচ্ছে কারবারি বাট্টা। আবার তালিমের কাছ থেকে যেহেতু তার নাম দেওয়া আছে সেহেতু আমরা তালিমের কাছ থেকে ক্রয় করেছি, এটা ধারে ক্রয় করা হয়েছে। যেহেতু ধারে ক্রয় করা হয়েছে সেহেতু এটা নগদানযুক্ত হবে না। তবে বাট্টা টাকাটা বাদ দিয়ে আমরা জাবেদা করব যে 15,000 টাকার 5% বাদ দিলে যে টাকাটা থাকে ওই টাকাটা আমাদের ক্রয় হিসাবে লিপিবদ্ধ হবে বা জাবেদায় লিপিবদ্ধ হবে। ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট, যেহেতু ধারে ক্রয় করা হয়েছে। 24 তারিখে তালিমের কাছ থেকে 2,500 টাকা বাট্টা প্রাপ্তিতে 50% নগদে এবং 50% চেকে পরিশোধ করা হলো। এখন খেয়াল করো তালিম আমাদের কাছে যে কত টাকা পাইত। আমরা ক্রয় করেছিলাম 15,000 টাকার পণ্য, ক্রয় করেছিলাম 15,000 টাকার পণ্য। 15,000 টাকার মধ্যে যদি আমরা বাট্টা ধরি 5%, তাহলে 15,000-এর বাট্টা আসে কত? 15,000-এর বাট্টা আসবে 750 টাকা। 15,000-এর বাট্টা আসে 750 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্রয় হচ্ছে 14,250 টাকা। ক্রয় হচ্ছে 14,250 টাকা। তাহলে তালিম আমাদের কাছে কত টাকা পায়? 14,250 টাকা পায়। এখন আমরা তালিমকে 14 তারিখে পরিশোধ করতেছি, তাহলে পরিশোধ করার জায়গাটা আমাদের আসবে। তাহলে 24 তারিখে আমরা লিখি
প্রদেয় হিসাব বা তালিম হিসাব। তালিম হিসাব সে পাইতো কত 14,250 টাকা। এখানে আমাদের বারটা হচ্ছে 250, বারটা হচ্ছে 250, বারটা 250 বাদ দিলে থাকে কত 14,000। 14,000 বলছে যে 50% নগদে এবং 50% চেক পরিশোধ করা হবে। 14,000 মধ্যে 7,000 নগদে আর 7,000 চেকে। যেহেতু চেকে পরিশোধ করেছে টাকাটা ব্যাংক থেকে যাবে। তারপরে বলতেছে 30 তারিখ তামিমকে ইস্যুকৃত চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হতো। তামিমকে যে আমরা চেকটা দিয়েছিলাম এই চেকটা প্রত্যাখ্যাত হয়েছে। তার মানে ব্যাংকের থেকে যে আমরা টাকাটা কমিয়ে ফেলেছিলাম এই টাকাটা আর এখন ব্যাংক থেকে কমবে না, আমাদের ব্যাংকে আবার টাকাটা বাড়ায় দিতে হবে। বাড়াতে হলে কী করতে হবে? ডেবিট পাশে লিখতে হবে। ডেবিট পাশে আবার লিখবো 30 তারিখ, কি নাম লিখবো? প্রদেয় হিসাব বা তালিম হিসাব। ব্যাংকে আমাদের এই 7,000 টাকা বেড়ে যাবে। এখন খেয়াল করো, এই যে বার্তার ঘরে যে টাকাগুলো আমরা লিখেছি এই টাকাগুলো আমাদের কোনো ব্যালেন্স করতে হবে না। এই টাকাগুলো জাস্ট শুধু যোগ করে দেখা দিলে হবে। আর নগদের ঘর আর ব্যাংকের ঘর আমাদের আগের মতনই ব্যালেন্স করতে হবে। তাহলে এখন যদি আমরা নগদের ঘরের ক্ষেত্রে আমরা জানবো যে নগদের সবসময় ডেবিট পাস বড় হবে। নগদে যদি আমরা ডেবিট পাস যোগ করি 20,000 আর হচ্ছে 6,000, 26,000 আর 4,800, 30,800। 30,800 আমরা এই পাশে বসাই। 30,800 থেকে আমরা ক্রেডিট পাশে আইটেমগুলো যদি আমরা বাদ দিই তাহলে আমাদের ব্যালেন্স থাকে 20,950। এখন আমরা দেখি যে আমাদের ব্যাংকের ব্যালেন্স কোন পাশে বড় আছে। ব্যাংকে এই পাশে যদি আমরা লক্ষ্য করি এখানে আছে 6,000, 5,000, 11,000, 11,000, 7,000, 18,000। ওই পাশে আমাদের কম আছে, তাহলে এখানে 18,000, এখানে আমরা 18,000 বসাই। 18,000 থেকে যদি এটা আমরা বাদ দিই তাহলে আমাদের কত আসে? 2,450। আর যে বারটার যে কলাম আছে এই বারটার কলামটা আমরা যোগ করে আমার জন্য তো 550 আর এই পাশে হচ্ছে শুধু 200। বারটার কলামের কোনো ব্যালেন্স করতে হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ব্যালেন্স যেটা বের হলো এটা হচ্ছে মার্চ মাস যেহেতু 31 তারিখ, 31 মাস ব্যালেন্স সি। ব্যালেন্স সি নগদে এত টাকা আছে, ব্যাংকে এত টাকা আছে। এইটা আবার মার্চের পরে এপ্রিল, এপ্রিলের 1 তারিখ ব্যালেন্স বিধি আবার দেখাতে হবে কত টাকা? 20,950 টাকা আর হচ্ছে 2,450 টাকা। এই হচ্ছে আমাদের 3 ঘর নগদান বই কমপ্লিট। তাহলে এই ক্ষেত্রে 3 ঘর নগদান বই আমরা খেয়াল করেছি যে আমাদের এখানে টাকার ঘর থেকে প্রতি পাশে 3টা নগদের ঘর, একটা ব্যাংকের ঘর, একটা বাট্টার ঘর। এই পাশে 3টা। আর বাট্টার ব্যাপারে আরও আগে আলোচনা করা হয়েছে যে কারবারি বাট্টা আর নগদ বাট্টা। শুধুমাত্র নগদ বাট্টাটাই বাট্টার ঘরে লিপিবদ্ধ হয় বা নগদান বুঝে লিপিবদ্ধ হয়, কিন্তু কারবারি বাট্টা যেটা ওইটা লিপিবদ্ধ হয় না। আর কারবারি বাট্টা কোনটা? কারবারি বাট্টা হচ্ছে পণ্য ক্রয় করার সময় বা বিক্রয় করার সময় তালিকাগুলো থেকে যে ছাড়টা দেওয়া হয় বা পাওয়া যায় ওটা হচ্ছে কারবারি বাট্টা। ওইটা হিসাবভুক্ত হবে না। তবে কারবারি বাট্টা যে মূল্যটা থাকে, যে বাট্টার পরিমাণটা থাকে, ওই টাকাটা বাদ দিয়ে পণ্যের মূল্য হিসাবভুক্ত করতে হবে। আর নগদ বাট্টা হচ্ছে যে আগে থেকে আমাদের যে পাওনা ছিল ওই পাওনা নিষ্পত্তি করার জন্য যে বাট্টাটা পাওয়া যাবে বা দেওয়া হয় ওটা হচ্ছে নগদ বাট্টা। এই টাকাটা নগদে দেওয়া হোক আর চেকে দেওয়া হোক ওটা নগদ। যেমন তোমরা খেয়াল করেছো তামিমের কাছ থেকে যখন আমরা ক্রয় করেছিলাম তখন আমাদের বাট্টা ছিল 750, কিন্তু ওই বাট্টাটা আমাদের কোথাও লিপিবদ্ধ হবে না, কিন্তু লিপিবদ্ধ হয়ে পণ্য ক্রয় করা হয়েছে 14,250। তখন আমরা টাকা পরিশোধ করেছি, আবার যখন পরিশোধ করেছি তখন আবার 250 টাকা আমরা বাট্টা পেয়েছি। এই 250 টাকা বাট্টা কিন্তু আমরা লিপিবদ্ধ করেছি, কারণ এটা হচ্ছে নগদ বাট্টা। আর কারবারি বাট্টা 750 ওটা কিন্তু লিপিবদ্ধ হয়নি। তো এইখানে টাকা আমরা নগদে দিয়েছিলাম 7,000 আর ব্যাংকের মাধ্যমে দিয়েছিলাম
চেকের মাধ্যমে 7,000। যখন আমরা চেক ইস্যু করেছিলাম তখন কিন্তু আমরা ব্যাংক থেকে কমায় ফেলছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল চেকটা প্রত্যাখ্যাত হয়েছে। এই কারণে আমাদের ব্যাংকে টাকাটা বেড়ে গেছে, এই জন্য আমরা ব্যাংকে আমরা ডেবিট পাশে বাড়িয়ে দিয়েছি। তাহলে শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমি খুচরা নগদান বই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।